আসসালামু আলাইকুম। আমি মঞ্জুর। আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব এসএসসি ফিজিক্সের নবম অধ্যায়ের আলোর প্রতিসরণ সংক্রান্ত বেসিক কিছু ধারণা। আজকে প্রথম বিষয়গুলো মেইন টপিকস আমি লিখে রেখেছি প্রতিসরণ, প্রতিসরণের সূত্র, প্রতিসরণাঙ্ক, আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক, প্রান্তিক কোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই কয়েকটা টপিকস এখানকার এই চ্যাপ্টারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমেই দেখে নিচ্ছি প্রতিসরণ কেমন, কেন হবে, এটা কি। আমরা কিন্তু আগেই জানি যে আলোক রশ্মি কোনো স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে সরল রেখা বরাবর চলে, কিন্তু আলো যখন একটি মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে তখন মাধ্যমের বিভেদ তলে এর গতিপথ পরিবর্তিত হয়। আলোর প্রতিসরণের জন্য এরূপ কিছু ঘটনা ঘটে থাকে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি, আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে তীর্যকভাবে আবর্তিত আলোক রশ্মির দিক পরিবর্তন ঘটনাটা যে ঘটে, এই যে দিক পরিবর্তনের ঘটনাটা ঘটলো সেটাই হলো আলোর প্রতিসরণ। আমরা অষ্টম শ্রেণীতে এই বিষয়ে কিছু ধারণা লাভ করেছিলাম। আজকে তার কিছু বিষয়টা এখানে দেখব, একটু দেখে নিচ্ছি কেমন জিনিস। এটি একটি মাধ্যম, এ মাধ্যম, আর একটা হচ্ছে বি মাধ্যম। এখন ধরে নিলাম যে এই মাধ্যমটা হলো কাঁচের তৈরি বা পানির তৈরি, কাঁচ মাধ্যম, মনে করলাম কাঁচ মাধ্যম, এটা মনে করলাম। বি মাধ্যমটা হলো কাঁচ মাধ্যম। যদি এরকম হয় তাহলে নিচের অংশটা আমরা বুঝতে পারি, উপরেরটা বায়ু মাধ্যম, নিচেরটা তাহলে কাঁচ মাধ্যম। তাহলে এই ক্ষেত্রে বায়ু মাধ্যম হালকা, কাঁচ মাধ্যমটা একটু ঘনতর। বায়ু মাধ্যমটা হালকা আর কাঁচ মাধ্যমটা হচ্ছে ঘনতর। তাহলে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে প্রবেশ করে তাহলে এটি সোজা যাওয়ার কথা থাকলেও এটা সোজা না গিয়ে একটু বাঁকা বাঁকা যাবে। এরকম মনে করা এটা সোজা যাওয়ার কথা, বাট এটা এদিকে যাওয়ার কথা ছিল, সে একটু অবিলম্বের দিকে সরে আসলো। এই যে অবিলম্বের দিকে সরে আসলো, সে এই মনে করলাম এটা যদি ও হয় তাহলে এ ও আলোক রশ্মিটি ও পি বরাবর যাওয়ার কথা, বাট ও পি বরাবর না গিয়ে সে কি করলো, ও বি বরাবর গেল। এই যে ও বি বরাবর আসলো, এই যে সরে আসলো, এই ঘটনাটাই হলো আলোর প্রতিসরণ। তাহলে আমরা আগেই জেনেছিলাম যে এইখানে যে কোণটি উৎপন্ন হলো তা হলো আপাতন কোণ, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এবং এটা হচ্ছে এই ক্ষেত্রে প্রতিসরণ কোণ, যার নাম হচ্ছে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ এই দুইটি জিনিস আমরা এখান থেকে আমাদের দেখার বিষয় ছিল। আর একটা বিষয় হলো এখানে আরো কি কি হতে পারে, কি কি জিনিস আছে, এটা আমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছি, তাই আমি এখানে বিষয় বিশদ আলোচনা করার প্রয়োজন মনে করলাম না। তাই আমরা কি করব, এই প্রতিসরণের এই অংশ থেকে পরের অংশে আমরা চলে যাচ্ছি। পরের অংশটা হচ্ছে, এর পরের টপিকটা তোমাদের বইতে যেটা দেওয়া আছে, আলোর প্রতিসরণের সূত্র, ল অফ রিফ্র্যাকশন। এই যে
রিফ্র্যাকশন প্রতিসরণ এর যে সূত্র, এই সূত্র হলো দুটি। এই সূত্র দুটি আবার কেমন, এখানে আবার একটা মজার বিষয় আছে। সেটা আবার কেমন, সূত্রতে আবার মজা হয় কিভাবে দেখে নিচ্ছি। সূত্র দুটিকে, আপতিত রশ্মি আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। আপতিত রশ্মি, দ্যাটস মিন বাই আপতিত রশ্মি আপাতন বিন্দুতে, আপাতন বিন্দু হলো এটা, অর্থাৎ যে বিন্দুতে আপতিত হলো, আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব। বিভেদ তল হলো এটা। কেন বিভেদ তল হলো? কারণ এখানে এটি একটি মাধ্যম, এটি একটি মাধ্যম, দুই মাধ্যমের মাঝখানে যে আমরা বিভেদ করার জন্য যে তলকে কল্পনা করি সেটা হচ্ছে বিভেদ তল। তাহলে এই বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব হলো এটা। অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকবে। প্রতিসরিত রশ্মি একই সমতলে আমাকে নিতে হবে, একই সমতলে থাকবে। এরপরে হচ্ছে দুই নাম্বারটা কি জিনিস, একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক। তাহলে সর্বদা যে ধ্রুব থাকবে, অর্থাৎ নির্দিষ্ট হয়ে যাবে। এই ধ্রুব সংখ্যাকে একটি গ্রিক শব্দ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, সেটা হচ্ছে এরকম, এটাকে ইটা বলা হয়ে থাকে। এটাকে ইটা বলা হয়ে থাকে। তাহলে এই ধ্রুব সংখ্যা নির্দিষ্ট রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ। এই ধ্রুব সংখ্যাটা কি হবে, নির্দিষ্ট রঙের আলোর জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ। এখন এই ক্ষেত্রে যদি আমরা ধরে নিতে পারি আপাতন কোণ আই, তাহলে আপাতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর, এই দুইটা হলে আমরা ইটা সমান কি লিখতে পারি? ওই যে ওখানে বলা হয়েছিল যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, তার মানে কি আপাতন কোণের সাইন এ সাইন এন সাইন আই, আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন, তাহলে এ সাইন এন সাইন আর ইকুয়াল ইটা হবে। এই এই জিনিসটা সমান আমরা ধ্রুব লিখতে পারবো, ধ্রুব, অর্থাৎ এটা ধ্রুব সংখ্যা হবে। এই যে লিখলাম, তাহলে এই ক্ষেত্রে এই সূত্রটি যিনি আবিষ্কার করেছিলেন ওনার নাম হচ্ছে বিজ্ঞানী স্নেল। অর্থাৎ বিজ্ঞানী স্নেলের সূত্রটিকে দ্বিতীয় সূত্র, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র ধরা হয়ে থাকে। আপাতন কোণ পরিবর্তন করে আই, এখানে যদি আমরা পরিবর্তন করতে থাকি I1 I2 I3 হয়, তাহলে আপাতন কোণের সাথে সাথে প্রতিসরণ কোণটা কি পরিবর্তন হবে। এই প্রতিসরণ কোণটা যদি পরিবর্তন হয় তাহলে একই রকম পরিবর্তন হবে। আমরা তাহলে এখানে এই অংশে লিখতে পারি যে সবসময় কি হবে, আপাতন কোণ যদি I1 I2 I3 হয়, আপাতন কোণ I1 I2 I3 ইত্যাদি ইত্যাদি হয়, তবে প্রতিসরণ কোণটা কিন্তু R1 R2 R3 হবে। সেই ক্ষেত্রে এই সূত্র অনুসারে আমরা কিন্তু লিখতে পারি এরকম, sin I1 by sin R1 equal sin I2 by sin R2 equal sin I3 by sin R3। এটা কিন্তু সব সময় কি হতে থাকবে, ইত্যাদি 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 সমান সমান কি হবে, এটাই হবে, সব সময়ের জন্য এটা হবে। আচ্ছা, এখন আমরা দেখলাম এই বিষয়টা।
এই অংশ থেকে আমরা বুঝতে পারলাম যে এই আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত এটা সর্বদাই কি হবে, ধ্রুব হবে। এরপর যাচ্ছি আমাদের আছে প্রতিসরণাঙ্ক, আমরা পড়লাম প্রতিসরণের সূত্র দুইটা পড়লাম। এবার আসছি প্রতিসরণাঙ্ক, এটা কেমন জিনিস? আবার প্রতিসরণাঙ্ক কি? এই প্রতিসরণাঙ্ক আবার যাকে আমরা বলে থাকি রিফ্র্যাক্টিভ ইনডেক্স। এই প্রতিসরণাঙ্ককে দুইটা অংশে বিভক্ত করা হয়ে থাকে। একটা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, যাকে ইংরেজিতে বলে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এটা হলো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আপেক্ষিক প্রতিসরণাঙ্ক আর হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক। আপেক্ষিক প্রতিসরণাঙ্ক আর হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক। পরম প্রতিসরণাঙ্ক যাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক এটা আবার কেমন জিনিস? আপেক্ষিক মানে কি? প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকে আমরা যে অংশটা জানতে পারলাম সেটা কি, একজোড়া নির্দিষ্ট মাধ্যম হতে হবে, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলো হতে পারে, বেগুনি, লাল, নীল ইত্যাদি। যাই হোক না কেন, এক জোড়া নির্দিষ্ট রং হওয়া লাগবে যাদের আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব থাকবে। আচ্ছা, এই ধ্রুব সংখ্যা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হিসাবে বিবেচিত হয়। কি বলছি আবারও, এই ধ্রুব সংখ্যাটা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। তাহলে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক আমরা কিভাবে বুঝবো, বা প্রতিসরণাঙ্ক এটাই বা কিভাবে আমরা চিন্তা করবো, দেখি একটু। তাহলে কেমন বলা যায়? এমন বলা যেতে পারে যে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীব্রভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে এখানে আমরা কোনটা বলবো? এই যে সাইনের অনুপাতটা পাই আমরা, সাইন এটা, এই যে আমি যদি লিখি তাহলে সাইন আই বাই সাইন আর এটা লিখলাম, তাহলে এটা কি হবে? এটা হবে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আর আমরা সেটাকে লিখবো কিভাবে? এ মাধ্যমের সাপেক্ষে যদি বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হয় তাহলে লিখবো আমরা এ এটা বি ইকুয়াল সাইন আই বাই সাইন আর, এটা লিখবো। ওকে, এখনকার বিষয় হলো যে এই অংশ থেকে আমরা যদি এটুকে আলাদা করে নিতে পারি তাহলে এটা, এই যে বাম পাশ আর ডান পাশ, এখান থেকে আমাকে বুঝিয়ে নিতে হবে এটা এর বাম পাশ এবং ডান পাশ। বাম পাশে যে ছোট অক্ষরটি থাকবে তার সাপেক্ষে ডান পাশে যে নিচে ছোট অক্ষরটি থাকবে তার প্রতিসরণাঙ্ক হবে, অর্থাৎ এটার সাপেক্ষে এটা প্রতিসরণাঙ্ক। যদি আমরা এখানে লিখে থাকি এরকম পি ইটা কিউ, তাহলে আমাকে বুঝতে হবে পি মাধ্যমের সাপেক্ষে কিউ মাধ্যমের প্রতিসরণাঙ্ককে নির্দেশ করা হয়েছে। তার মানে হলো যে মাধ্যমের সাপেক্ষে হয় আলোক রশ্মি ওই মাধ্যম থেকে এই মাধ্যমের দিকে আলোক রশ্মি গমন করবে। ক্লিয়ার ভাবে বুঝতে হবে বিষয়টা, যে এই মাধ্যম থেকে এই মাধ্যমের দিকে আলোক রশ্মি গমন করবে। আমি যদি এটাকে উল্টিয়ে দেই তাহলে এটা উল্টে দিলে সাথে সাথে এই জিনিসটা কিন্তু উল্টো হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি লিখবো? এখান থেকে আমি যেটা যদি লিখি যে উল্টে দেব আমি, তাহলে এই অংশে চলে আসে। তাহলে আমি যদি এখানে লিখি বি ইটা এ, সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু একটু উল্টো হলো বিষয়টা। উল্টো হলে কেমন? তাহলে সাইন আর বাই সাইন আই হবে কেমন? তাহলে সাইন আই বাই সাইন আর হবে। কেন বলছিলাম যে বি মাধ্যম থেকে এ মাধ্যমের দিকে যাবে, তাহলে কি বি মাধ্যম থেকে এ মাধ্যমের দিকে যাবে, এই দিক থেকে তখন এই দিকে যাবে, তাহলে আপতন কোণটা তখন এখানে হবে আর প্রতিসরণ কোণটা এখানে হবে, সেম জিনিস। তাহলে এই ক্ষেত্রে উল্টে যাবে।
উল্টে গেলে আমরা এটাকে কি লিখতে পারি? তাহলে আমি এটা থেকে লিখতে পারি এরকম 1 বাই, এখানে কিন্তু আরেকটু বিষয় আছে যে 1 বাই আমরা যদি লিখি sin i বাই sin r, এটা আর এটা কিন্তু সেম জিনিস, এটা কিন্তু আমরা লিখতে পারি। তোমরা তো সায়েন্স স্টুডেন্ট, অবশ্যই এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? তাহলে 1 বাই এখানে হবে a এটা b, অর্থাৎ এটা কি একটা আরেকটার বিপরীত, একটি আরেকটির বিপরীত হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে সব সময় কি হবে? ধ্রুব সংখ্যা আমরা পাবো। তাহলে এই সম্পর্কগুলো থেকে আমরা কি পাইতে পারি? তাহলে এটা একটা সম্পর্ক আর এটা আরেকটা সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন এখানে আমরা লিখে রাখি বিষয়টা যে a এটা b ইকুয়াল 1 বাই b এটা a, এটা কিন্তু লিখতে পারি। ওকে, এখন নেক্সট আমাদের আছে হলো আমরা এতক্ষণ দেখলাম আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আপেক্ষিক প্রতিসরণাঙ্ক দেখলাম আমরা। তাহলে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হলো কি? একটি মাধ্যমের সাপেক্ষে আরেকটি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখন এই আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বলতে আমরা যেটা বুঝি সেটা এতক্ষণ চিন্তা করলাম বা দেখলাম। এই আপেক্ষিক প্রতিসরণাঙ্কের সাথে পরম প্রতিসরণাঙ্কের অল্প একটু সামঞ্জস্য রয়েছে। সেটা কি? এদের মধ্যে একটি যদি শূন্য মাধ্যম হয় তাহলে সেটা পরম প্রতিসরণাঙ্ক হবে। অর্থাৎ এই আলোক রশ্মির এটা যদি শূন্য মাধ্যম হয় আর এটা যদি কোনো মাধ্যম হয়, নির্দিষ্ট মাধ্যম হয়, তাহলে অবশ্যই সেখানে কি হবে? এটাই হবে পরম প্রতিসরণাঙ্ক। তাহলে পরম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে আমরা বুঝতে পারি আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে একটি ঘনতর মাধ্যমে প্রবেশ করবে। শূন্য মাধ্যম থেকে একটি ঘনতর মাধ্যমে প্রবেশ করলে তখন আমরা বলতে পারবো যে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ককেই আমরা বলতে পারি ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, অর্থাৎ ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বলতে পারি। তাহলে পরম প্রতিসরণাঙ্ক বলতে আমরা কি বুঝবো? শূন্য মাধ্যম থেকে আলোক রশ্মি যদি কাচ মাধ্যমে গমন করে তাহলে আমরা বুঝবো কি? কাচের পরম প্রতিসরণাঙ্ক। এখন মনে করো পানির পরম প্রতিসরণাঙ্ক বলতে আমরা যদি 1.33 বলা হয়, পানির পরম প্রতিসরণাঙ্ক 1.33, এটা বলতে আমরা বুঝবো যে আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে পানিতে গমন করলে তার প্রতিসরণাঙ্ক হবে 1.33। সেম যদি কাচের পরম প্রতিসরণাঙ্ক থাকে 1.5, তাহলে আমরা বুঝবো কি? এই কাচের পরম প্রতিসরণাঙ্ক 1.5 বলতে বুঝবো যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে আলো কাছে তীর্যকভাবে প্রবেশ করলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত 1.5 হবে। এবার এই প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই এত ক্লিয়ার করে মাথায় রাখতে হবে। এটা কেমন জিনিস? এক, আলোক রশ্মি যে মাধ্যমে প্রবেশ করে প্রতিসরণাঙ্ক হয় শুধুমাত্র সেই মাধ্যমে। আলোক রশ্মি যে মাধ্যমে প্রবেশ করে প্রতিসরণাঙ্ক হয় সেই মাধ্যমে, আর যে মাধ্যম থেকে আসে প্রতিসরণাঙ্ক হয় সেই মাধ্যমের সাপেক্ষে। দ্বিতীয়, প্রতিসরণাঙ্ক আপাতন কোণের উপর নির্ভর করে না। প্রতিসরণাঙ্ক আপাতন কোণের উপর নির্ভর করবে না, কেবল মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলো রঙের উপর নির্ভর করবে। মাধ্যমদ্বয়ের প্রকৃতি তার মানে কি? এই মাধ্যম থেকে কি ধরনের হবে? আমি একটু আগে বলেছিলাম একটি শূন্য মাধ্যম একটি কাচ মাধ্যম হতে পারে, একটি শূন্য মাধ্যম একটি পানি মাধ্যম হতে পারে, একটি কাচ মাধ্যম একটি পানি মাধ্যম হতে পারে। যাই হোক না কেন, এই মাধ্যম দুটির প্রকৃতির উপর নির্ভর করবে, তার এর আপাতন কোণের উপর নির্ভর করবে না। অর্থাৎ কত তীর্য প্রয়োগ করলো সেটার উপর নির্ভর করবে না, নির্ভর করবে প্রকৃতির উপর। এখন এই ক্ষেত্রে হলো রঙের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে লাল রঙের জন্য নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে কম। জেনে রাখা ভালো এটা, না লাল রঙের আলোর জন্য নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম এবং বেগুনি রঙের আলোর জন্য সবচেয়ে বেশি।
তাহলে প্রতিসরণাঙ্ক আমরা এই দুটি বুঝতে পারলাম। এবার 3 নাম্বারটা হচ্ছে যে মাধ্যমে প্রতিসরণাঙ্ক বেশি সেই মাধ্যমটি আলোকীয় ঘনত্ব বেশি, বা সেটি আলোর সাপেক্ষে ঘনতর। ঘনতর মানে কি? তার কি বলে অপটিক্যালি, সে অপটিক্যালি ডেন্সার। এখন বিষয় হলো যে আর যে মাধ্যমে প্রতিসরণাঙ্ক কম তার আলোকের ঘনত্ব কম, সেটি আলোর সাপেক্ষে লঘুতর। তবে এই এই যে ঘনত্ব এবং লঘুতর তার মাধ্যমের সাথে প্রকৃতি বা প্রাকৃতিক ভাবে ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের কোনো সম্পর্ক থাকবে না। আপেক্ষিক গুরুত্ব আমরা পড়ে আসছি পঞ্চম অধ্যায়ে, হ্যাঁ ওখানে পড়ে আসছি। আচ্ছা, এইখান থেকে আমরা বুঝতে পারি যে তার আপেক্ষিক গুরুত্বের সাথে সম্পর্ক যুক্ত নয়। এরপর আমাদের আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক, এটা আমরা দেখব। আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্কটা কি, কেমন? তাহলে আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক, তাহলে একটু আগে লিখেছিলাম, ছোট করে দেখি এখন আবার একটু। আচ্ছা, মাধ্যম দুইটি। এখন এখানে আলোর বেগ, হ্যাঁ পরবর্তী টপিক হলো আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক। আলোক রশ্মি যখন এক স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে তীব্রভাবে প্রবেশ করে তখন প্রতিসরণের জন্য বিভেদ তলে এর দিক পরিবর্তন করে। এটা আমরা একটু আগে এতক্ষণ আমরা এই নিয়ে আলোচনা করেছি। এবার এই বিভিন্ন মাধ্যমের আলোর বেগের ভিন্নতার জন্যই আলোক রশ্মির দিক পরিবর্তন হয়। তাহলে আলোর তরঙ্গ তত্ত্ব থেকে এর সত্যতা প্রমাণিত হয়েছে। আলোর তরঙ্গ তত্ত্ব থেকে, তাহলে আলোর তরঙ্গ তত্ত্ব থেকে আমরা পরম প্রতিসরণাঙ্ক আমরা পাই। পরম প্রতিসরণাঙ্ক থিটা সমান, এটা আমরা লিখতে পারি শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, এটাকে আমরা ভাগ করব ওই নির্দিষ্ট মাধ্যমের আলোর বেগ দিয়ে। ওই নির্দিষ্ট মাধ্যমের আলোর বেগ, ওই নির্দিষ্ট মাধ্যমের আলোর বেগ। তাহলে ওই নির্দিষ্ট মাধ্যমের আলোর বেগ দিয়ে ভাগ করব আমরা শূন্য মাধ্যমের আলোর বেগকে। তাহলে আমরা যদি এই শূন্য মাধ্যমের আলোর বেগটাকে c দ্বারা প্রকাশ করি এবং নির্দিষ্ট মাধ্যমের আলোর বেগটাকে যদি c m দ্বারা প্রকাশ করি, এটা থেকে আমরা বলতে পারি তাহলে এখন এটা সমান কি লিখতে পারি? তাহলে এটা সমান হবে উপরে c নিচে কত c m। এখন এই c টা কিন্তু শূন্য মাধ্যমের আলোর বেগ আর c m টা হচ্ছে নির্দিষ্ট মাধ্যমের আলোর বেগ। যদি আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করে তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হয় a থিটা বি ইকুয়াল, আমরা লিখতে পারি এখানে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক আর বি মাধ্যমের আলোর বেগ, অর্থাৎ এ মাধ্যমের আলোর বেগ এ মাধ্যমের আলোর বেগ আর বি মাধ্যমের আলোর বেগ, তাহলে এই অংশ থেকে আমরা এটাকে প্রকাশ করতে পারি সি এ দিয়ে আর এটা হলো সি বি, এটা দ্বারা প্রকাশ করতে পারি।
তাহলে আমরা এটা সরাসরি যদি লিখি তাহলে কি লিখবো, a ইটা b ইকুয়াল c a বাই c b পাইলাম এই দুটো। এখন এই ক্ষেত্রে বি মাধ্যম যদি এ মাধ্যমের চেয়ে আলোর সাপেক্ষে ঘনতর হয়, বি মাধ্যমটি যদি আমি এটা মনে করছিলাম বি মাধ্যম, এটা বি মাধ্যম, এটা এ মাধ্যম, তাহলে বি মাধ্যম যদি এর চেয়ে ঘনতর হয়, বি মাধ্যম যদি এর চেয়ে ঘনতর হয়, খুব খেয়াল করে মাথায় রাখতে হবে বিষয়টা, কিন্তু খুব মজার জিনিস। বি মাধ্যম যদি ঘনতর হয় তাহলে প্রতিসরণাঙ্ক একের চেয়ে বড় হবে, প্রতিসরণাঙ্ক গ্রেটার দেন 1 হবে, অর্থাৎ a ইটা b গ্রেটার দেন 1 হয় যদি মাধ্যমটি ঘনতর হয় আর মাধ্যমটি হালকা হয়। তবে আর যদি এর উল্টো হয় তাহলে কি হবে, আর যদি এর উল্টো হয় সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ঘনতর মাধ্যমে আলোর বেগ হালকা মাধ্যমের চেয়ে কম হয়, ঘনতর মাধ্যমে আলোর বেগ হালকা মাধ্যমের চেয়ে কম হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বুঝতে পারি তাহলে ঘনতর মাধ্যমে আলোর বেগ হালকা মাধ্যমের চেয়ে কম। এই অংশ থেকে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি দেখি যে এই এর প্রতিসরণাঙ্ক বেশি হয়ে গেছে, অর্থাৎ যে কোনো মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক বেশি হয়ে গেছে বা প্রতিসরণাঙ্ক বেশি দেওয়া আছে, তাহলে বুঝতে হবে আমাদেরকে যে একটা আলোর বেগ দেওয়া আছে মনে করো 1.33, পানির প্রতিসরণাঙ্ক 1.33, তাহলে পানির প্রতিসরণাঙ্ক মানে কি, পানি বাতাস থেকে পানিতে আলোক রশ্মি প্রবেশ করছে, উল্টাটা কিন্তু হবে না। বাতাস থেকে পানি আলোক রশ্মিতে পানিতে প্রবেশ করছে, আলোক রশ্মি বাতাস থেকে। যদি কেউ এটা চিত্রনাঙ্কন করে ক্ষেত্রে উল্টা করে লিখো তাহলে কিন্তু সেটা হবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা সর্বশেষ ক্রান্তি কোণ ও কোণ অভ্যন্তরের প্রতিফলনের ক্ষেত্রে যাব। ক্রান্তি কোণটা কি এখন আমরা একটু দেখব, ক্রান্তি কোণটা কি। ক্রান্তি কোণ এটা ঘনতর মাধ্যম, এটা ঘনতর মাধ্যম। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবার সময় অবিলম্ব থেকে তার দূরে সরে যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। কোন এক সময় এটা কি হবে, এখান দিয়ে গিয়ে এখান দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ বিবর্তন ঘেঁষে যাবে। এরপরে আমি যদি এই কোণটাকে অর্থাৎ আপাত কোণটাকে আরো বড় করি তাহলে সেটা কি হবে, আবার ফেরত আসবে। তাহলে এই যে এইখানে যে এইটুকু একটা আপাতন কোণ, এটা হলো থিটা সি যদি প্রকাশ করি আমরা, তাহলে এটাই হবে ক্রান্তি কোণ। তাহলে ক্রান্তি কোণ কাকে বলে, যে পরিমাণ আপাতন কোণের জন্য, যে পরিমাণ আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, এই যে 90 ডিগ্রি হয়ে গেছে, যে পরিমাণ আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে ক্রান্তি কোণ বলে। এখন এই যে ক্রান্তি কোণ, তাহলে বুঝতে পারলাম ক্রান্তি কোণ কি। যেমন হীরকের ক্রান্তি কোণ 24 ডিগ্রি, হীরকের ক্রান্তি কোণ 24 ডিগ্রি বলতে আমরা কি বুঝবো, এই হীরকের ক্রান্তি কোণ 24 ডিগ্রি বলতে আমরা বুঝবো শূন্য মাধ্যম থেকে হীরকের মধ্যে আলোক রশ্মি আপতিত হলে বিবর্তন ঘেঁষে প্রতিসরিত হবে। তাহলে আপাতন কোণ এখানে 24 ডিগ্রি। যখন ক্রান্তি কোণের চেয়ে আমার আপাতন কোণটা আরো বড় হবে তখন এই আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে আবার প্রতিফলিত হবে, কারণ প্রতিসরণ কোণ 90 ডিগ্রির চেয়ে বেশি হতে পারে না। তাহলে সে আবার কি হবে, প্রতিফলন হবে, প্রতিফলন হয়ে সেই নিচের মাধ্যমে ফেরত আসবে, ওই একই মাধ্যমে ফেরত আসবে। আলোর এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ প্রতিফলন কি, পূর্ণ প্রতিফলনের জন্য আমার আপাতন কোণের পরিমাণটা অবশ্যই ক্রান্তি কোণের চেয়ে কি হবে, বড় হবে। পূর্ণ প্রতিফলনের ঘটনা ঘটাইতে হলে অবশ্যই কি হবে, ক্রান্তি কোণের চেয়ে আমাকে বড় হতে হবে। আমার
আপাতত কোনটা ক্রান্তিকোণের চেয়ে বড় হলে শুধুমাত্র পূর্ণ বর্গের প্রতিফলন ঘটবে, অন্যথায় কিন্তু না। আজকের এই ভিডিওতে তোমরা যতটুকু উপলব্ধি করতে পারছো আশা করি সবারই ভালো লাগবে। সুস্থ এবং সুন্দর থাকো সেই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।